আসসালামু আলাইকুম। পাপেল এডুকেয়ার শিক্ষাবোর্ডের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অপারেশন 2 এর প্রথম অধ্যায় হিট ট্রান্সফার বা তাপ সঞ্চালন নিয়ে। আমাদের এই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অপারেশন 2 এই সাবজেক্টটা তুলনামূলকভাবে একটু জটিল অন্যান্য সাবজেক্ট থেকে, এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে এই সাবজেক্টটাতেই অনেকটা ডিফিকাল্টিস ফিল করে। সো তাদের জন্যই আমি এই সাবজেক্টটাকে খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব, যাতে প্রত্যেকটা শিক্ষার্থী এই বইটার বা এই সাবজেক্টটার প্রত্যেকটা টপিক খুব সুন্দর করে বুঝতে পারে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব এই সাবজেক্টের প্রথম চ্যাপ্টার তাপ সঞ্চালন বা হিট ট্রান্সফার। তো প্রথমত কথা হচ্ছে স্যার, আসলে আমাদের তাপ সঞ্চালনটা কেন পড়া প্রয়োজন? তো দেখেন, তাপ হচ্ছে, এটা আমরা সকলে জানি, তাপ হচ্ছে এক প্রকার শক্তি। আর তাপ সঞ্চালন বলতে বুঝি যে তাপটা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া, গমন করা, প্রবাহিত হওয়া, তাই তো? তো একজন কেমিক্যাল প্রকৌশলী হিসাবে আপনাকে হিট ট্রান্সফারটা অবশ্যই জানতে হবে, কেননা আপনার এই প্রকৌশল ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই এই তাপ সংক্রান্ত বিভিন্ন কিছু ব্যবহার করা হয়, বা এটার গুরুত্বটা অনেক বেশি, সেই জন্য আসলে এটা আমাদের জানাটা প্রয়োজন। ওকে, সো আমরা আজকে এই অধ্যায়টার এ টু জেড আলোচনা করার চেষ্টা করব। ওকে, সো আমরা শুরু করি। প্রথমত হচ্ছে স্যার, যে তাপ সঞ্চালন বলতে আমরা কি বুঝি? তো তাপ যেহেতু এক প্রকার শক্তি, তা আমরা জানি যে শক্তির বিভিন্ন রূপ আছে, এবং শক্তিকে কি করা যায়, এক রূপ থেকে আরেক রূপে স্থানান্তর করা যায় বা কনভার্ট করা যায়, তাই না? তো এই কারণে আমরা বলতে পারি যে তাপকে আমরা এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত করতে পারি। আচ্ছা, এবং এই যে যে তাপ স্থানান্তর বা তাপের সঞ্চালন, এটাকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। এটা মোটামুটি আমরা সবাই জানি যে তাপ সঞ্চালন প্রক্রিয়া হচ্ছে তিন প্রকার। প্রথম হচ্ছে পরিবহন, তারপর হচ্ছে পরিচলন, এবং সর্বশেষ হচ্ছে বিকিরণ। তো আজকের ক্লাসে আমরা এই তিনটা বিষয় হয়তো বা আগে থেকে জানি, তারপরও চেষ্টা করব যে এটা একটু ভালো করে পড়ার জন্য বা ভালো করে মনে রাখার জন্য, এবং নতুন ভাবে আমরা এগুলো একটু শিখবো। ওকে, তো প্রথমত আমি যদি একটু পরিবহন নিয়ে কথা বলি, যে আসলে পরিবহন কি। আমরা পরিবহনের যে ডেফিনেশনটা আছে, সেই ডেফিনেশনটা খুব সহজে দিতে পারি, যে যে প্রক্রিয়ায় তাপটা মাধ্যমের কণাগুলোকে স্থানান্তরিত না করে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়, সেই প্রক্রিয়াটাকেই মূলত বলা হয় পরিবহন প্রক্রিয়া, বা সেই তাপ সঞ্চালনের প্রক্রিয়াকে আমরা পরিবহন প্রক্রিয়া বলতে পারি। আমি একটা এক্সাম্পল দিই। দেখেন, তাপের একটা ধর্ম আছে। তাপের কি আছে স্যার? একটা ধর্ম। তাপ সবসময় উচ্চ তাপমাত্রার বস্তু হতে নিম্ন তাপমাত্রার বস্তুতে প্রবাহিত হয়। সাপোজ মনে করেন এটা হচ্ছে এটা হচ্ছে হাই টেম্পারেচার বা উচ্চ তাপমাত্রার একটা বস্তু, উচ্চ তাপমাত্রার একটা বস্তু, এবং এটা হচ্ছে নিম্ন তাপমাত্রার একটা বস্তু, নিম্ন তাপমাত্রার একটা বস্তু। তাহলে তাপটা কি করবে? উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে প্রবাহিত হবে বা সঞ্চালিত হবে। তাহলে এই যে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে তাপের যে সঞ্চালন বা প্রবাহ, এটাকে তো আমরা তাপ সঞ্চালন বলি। এবং এই তাপ সঞ্চালনের প্রক্রিয়া কয়টা? তিনটা: পরিবহন, পরিচালন এবং হচ্ছে বিকিরণ। তার ফার্স্ট স্টেপটাতে এখন আমরা আলোচনা করতেছি পরিবহন নিয়ে। আচ্ছা, তো এটার ক্ষেত্রে আমি কি বলছি? তো মনে করেন সাপোজ এটা হচ্ছে কোনো একটা মাধ্যম, এটা হচ্ছে কি কোনো একটা মাধ্যম, বা এটা আমরা এক টুকরা লোহার এক টুকরাকে চিন্তা করতে পারি, যেটা হচ্ছে লোহার একটা টুকরা। ওকে, সো এটা হচ্ছে লোহার একটা টুকরা। এখন এই লোহার একটা টুকরার মধ্যে আপনি এই জায়গায় তাপ দিচ্ছেন। তো এখানে কি আছে? লোহাটা অসংখ্য কণা বা অণুর সমন্বয়ে গঠিত, তাই না? এক খণ্ড লোহাকে অসংখ্য কণা আছে বা অণু আছে আমরা বলতে পারি। তো এখন যে বিষয়টা ঘটে, এই যে যে কণাগুলো আছে স্যার, যখন আপনি এই প্রান্তে তাপ দিবেন, তখন এই তাপটা ধীরে ধীরে, এটাকে যদি আমি এ প্রান্ত চিন্তা করি, এটাকে যদি স্যার আমি বি প্রান্ত চিন্তা করি, তখন দেখা যাবে তাপটা এক সময় এই এ প্রান্ত থেকে বি প্রান্তের দিকে ধাবিত হবে বা সঞ্চালিত হবে। আপনি যদি এখানে হাত দিয়ে ধরে রাখেন, দেখবেন এমন একটা সময় যায়
আপনি কিন্তু হাতটা দূরে রাখতে পারবেন না। তার মানে কি, এই প্রান্তটাও উত্তপ্ত হয়ে যাবে। তাহলে এই যে দেখেন, এই প্রান্ত থেকে তাপটা যে প্রান্ত গেল, এটিতে হচ্ছে তাপের সঞ্চালন। তো এখানে কোন প্রক্রিয়া ঘটছে? এটা হচ্ছে পরিবহন প্রক্রিয়ার মাধ্যমে এখানে তাপটা সঞ্চালিত হয়েছে। এখন পরিবহন প্রক্রিয়াটা কি? যেহেতু এখানে অসংখ্য কণা বা অণু আছে, তো কি ঘটবে? আপনি যখন এখানে তাপ দিবেন তখন কণাগুলোর স্পন্দনটা বেড়ে যাবে। তো কণাগুলোর স্পন্দন যখন বেড়ে যাবে এবং এই স্পন্দন বা কম্পনের মাধ্যমেই তাপটা এই একটা কণা থেকে আরেকটা কণা, এইভাবে একটা থেকে আরেকটা মানে কম্পনের মাধ্যমে এক কণা থেকে তার পার্শ্ববর্তী কণার মধ্যে হিটটা ট্রান্সফার হবে। ঠিক আছে, এইভাবে একদম এই প্রান্তে তাপটা পৌঁছে যাবে। তাহলে কিন্তু এখানে কণাগুলোর কোনো স্থানচ্যুতি ঘটবে না। কণাগুলো যে জায়গায় আছে ঠিক সেই জায়গায় থাকবে, শুধুমাত্র নিজ অবস্থানে থেকে তারা স্পন্দিত বা একটা কম্পন সৃষ্টি করবে, যে কম্পনের মাধ্যমেই বেসিক্যালি তাপটা এই এ প্রান্ত থেকে বি প্রান্তে পৌঁছাবে। তাহলে এই যে যে তাপ সঞ্চালনের এই প্রক্রিয়াটা, এটাকে বলা হয় পরিবহন। এখন এখানে আসেন আরো কথা বলি, সেটা হচ্ছে দেখেন, আমি যদি যে কোনো ধাতুর ক্ষেত্রে যদি কথাটা বলি, যে কোনো ধাতব টুকরা বা যে কোনো ধাতুর ক্ষেত্রে যদি এই পরিবহনের কথা বলি, ধাতুর ক্ষেত্রে আসলে পরিবহনটা কেমনে সংঘটিত হয়? দেখেন, এক খণ্ড ধাতুর মধ্যে, সেটা লোহার টুকরা হোক, সোডিয়ামের টুকরা হোক বা যে কোনো টুকরা হোক, তার মধ্যে কি থাকে? ধাতব বন্ধন বিদ্যমান থাকে। এবং ধাতব বন্ধনের ক্ষেত্রে আমরা দেখতে পাই সেক্ষেত্রে মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন থাকে। বেসিক্যালি এই যে যে ফ্রি ইলেকট্রন, এই ফ্রি ইলেকট্রনের কারণেই ইলেকট্রনটা বা তাপটা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দাবিত হয়। যেমনটা আমরা বিদ্যুৎ প্রবাহের ক্ষেত্রে জানি যে ধাতুর মধ্যে, যেমন আপনি কপারের ক্ষেত্রে চিন্তা করতে পারেন, মুক্ত ইলেকট্রন থাকে এবং মুক্ত ইলেকট্রনের কারণেই কিন্তু বিদ্যুৎটা এক স্থান থেকে আরেক স্থানে বা বিদ্যুৎ প্রবাহিত হয়। ঠিক সেম ভাবে ধাতব বন্ধনের ক্ষেত্রে যে ফ্রি ইলেকট্রন থাকে, সেই ফ্রি ইলেকট্রনের কারণেই হিটটা ট্রান্সফার হয় বা তাপটা সঞ্চালিত হয় বা প্রবাহিত হয়। ওকে, আবার যদি আমি বলি কোন একটা তরলের ক্ষেত্রে, আবার যদি আমি কোনো একটা তরলের ক্ষেত্রে এই কথাটা বলি, তাহলে কি হবে সেটা একটু দেখেন। কোন একটা তরল পদার্থের ক্ষেত্রে, তো আমি ধাতব টুকরার ক্ষেত্রে যে কথাটা বলেছিলাম যে কণাগুলোর স্পন্দনের মাধ্যমে হিটটা ট্রান্সফার হবে, ঠিক সেম একইভাবে একইভাবে তরল পদার্থের ক্ষেত্রেও একই কাহিনী ঘটবে। যে তরল পদার্থগুলাটা আছে, সেই তরল পদার্থে যে কণাগুলো আছে তাদের স্পন্দনের মাধ্যমে তাপটা এক স্থান থেকে আরেক স্থানে দাবিত হবে। তারপরে যদি বলি আমি কোন একটা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে বা বায়বীয় পদার্থের ক্ষেত্রে, সো গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে যে বিষয়টা ঘটবে, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আপনি যদি কোনো একটা গ্যাসীয় পদার্থের এক প্রান্তে তাপ প্রদান করেন, তখন দেখা যায় যে গ্যাসের কণাগুলোর গতি শক্তিটা বেড়ে যায়। আর গতি শক্তি বেড়ে যাওয়ার কারণে তারা র্যান্ডমলি অস্বাভাবিকভাবে ছোটাছুটি করে। এই অস্বাভাবিকভাবে ছোটাছুটি করার কারণে তারা এই তাপটা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সঞ্চালিত হয়। ঠিক আছে, তাহলে এই যে দেখেন, এই গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে তাপটা কি হচ্ছে স্যার? পরিবহন প্রক্রিয়ায় প্রবাহিত হচ্ছে বা সঞ্চালিত হচ্ছে। তার একটা এক্সাম্পল আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি স্যার। এখন একটা বাস্তব এক্সাম্পল স্যার আমরা একটু দেখি। এই যে যে পরিবহন বা কন্ডাকশন প্রসেসটা, কন্ডাকশন পদ্ধতি, যে পদ্ধতিতে তাপটা সঞ্চালিত হচ্ছে, এই পদ্ধতির ক্ষেত্রে স্যার একটু দেখেন। যেমন এটা আমি যদি মনে করি একটা কেতলি বা কোনো একটা কিছু চিন্তা করা, কোনো একটা পাতিল, ওকে, এটাও কোনো একটা পরিবাহী দণ্ড চিন্তা করি। তা আপনি যখন এইখানে তাপটা দিচ্ছেন, এই যে তাপ প্রদান করতেছেন কিন্তু এই জায়গায়, একটা সময় কি হবে? এই তাপটা কিন্তু এই দণ্ডের মধ্যেও বা এই হাতলের মধ্যেও যায় পৌঁছাবে। তাহলে এখান থেকে তাপটা কম্পনের মাধ্যমে বা স্পন্দনের মাধ্যমে এখানে যে পৌঁছাইছে, এই প্রক্রিয়াটাকে আমরা কি বলতেছি স্যার? এটাকেই বলতেছি পরিবহন প্রক্রিয়া। তাহলে আমি আশা করি আপনাদের পরিবহন প্রক্রিয়া নিয়ে আর কোনো প্রকার সমস্যা থাকবে না এবং সবাই এই বিষয়টাকে বুঝতে পারছেন খুব সুন্দর করে। এর পরবর্তী প্রক্রিয়াটা কি স্যার? পরিচলন। চলেন এখানে আমরা একটু পরিচলন নিয়ে কথা বলি। আচ্ছা, আমরা প্রথমত একটু স্যার এই পরিচলন প্রক্রিয়া নিয়ে কথা বলি। পরিচলনটা আসলে কাকে বলে? পরিচলন প্রক্রিয়াটা হয় বেসিক্যালি তাদের ঘনত্বের কারণে। ঘনত্বের কারণে তাপটা উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানের দিকে দাবিত বা সঞ্চালিত হওয়ার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে আমরা বলতে পারি
পরিচালন, সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলতে পারি? পরিচলন প্রক্রিয়া বা কনভেকশন প্রসেস। ওকে, আচ্ছা, এটা কিভাবে ঘটে দেখেন। যখন আপনি কোথাও তাপ প্রদান করবেন, এখানে একটা খুব সুন্দর এক্সাম্পল দেওয়া আছে, আপনি যদি জাস্ট চিত্রটা ফলো করেন তাহলেই বুঝতে পারবেন। দেখেন, আপনি যদি এই পাতিলের মধ্যে কি আছে? লিকুইড। মূলত আমি একটু বলে দেই, এই পরিচলন প্রক্রিয়াটা পাওয়া যায় তরল এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে তাপ পরিবহনটা হয় পরিচলন প্রক্রিয়ায়। তো তার মধ্যে এখানে একটা এক্সাম্পল আমরা তরলের ক্ষেত্রে দিচ্ছি, এই এক্সাম্পলটা ভালো করে একটু ফলো করেন। দেখেন এখানে কি আছে? এই পাতিলটার মধ্যে লিকুইড আছে। এখন আমি যদি কি করি? তাপ দেই। আপনি ধরেন এখানে তাপ দিচ্ছেন, তাপটা প্রথম কোথায় লাগতেছে? পাতিলের নিচে। তো পাতিলের এই নিচের অংশে তাপ লাগার কারণে নিচের অংশের তাপমাত্রাটা বেড়ে যাবে। যখন কোথায় তাপমাত্রা বেড়ে যায় বা তাপ দেওয়া হয়, সেখানকার ঘনত্ব কিন্তু কমে যায়, তাই না? বা যে মলিকুল গুলা উত্তপ্ত হয়ে যাচ্ছে, সেই উত্তপ্ত মলিকুল গুলা পাতলা হয়ে যাওয়ার কারণে বা ঘনত্ব কম হয়ে যাওয়ার কারণে সেইগুলা উপরের দিকে চলে যায়, এবং উপরের যে ঠান্ডা মলিকুল গুলা বা কম তাপমাত্রা যে মলিকুল গুলা, ঠান্ডা মলিকুল গুলা, এই মলিকুল গুলার ঘনত্ব বেশি থাকার কারণে তারা কিন্তু নিচে চলে আসে। তাহলে এই ক্ষেত্রে কি হইলো? কণাগুলোর স্থানচ্যুতি ঘটলো। তাহলে যে ক্ষেত্রে দেখবো আমরা যে কোনো একটা মাধ্যমের ক্ষেত্রে বা কোনো একটা তাপ সঞ্চালনের ক্ষেত্রে কণাগুলো কি করতেছে? তাদের নিজের স্থানটা পরিবর্তন করতেছে। স্থান পরিবর্তন করে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে, এবং কম উত্তপ্ত বস্তুকে বা নিম্ন তাপমাত্রার বস্তুকে উচ্চ তাপমাত্রার বস্তুতে কনভার্ট করতেছে বা উত্তপ্ত করতেছে। তখন এই প্রক্রিয়াটাকে আমরা কি বলতে পারি? এই কনভেকশন বা পরিচলন প্রক্রিয়া। আমি যদি আরো ভালো করে বুঝাই, এটার মধ্যে তরল পদার্থ ছিল, আপনি যখন তাপ দিচ্ছেন তখন নিচের যে তরল পদার্থটা ছিল এটা গরম হয়ে গেছে, বা গরম হয়ে যাওয়ার কারণে এটার যে ঘনত্বটা আছে, এই ঘনত্বটা কমে যায়। তাপ দিলে প্রসারিত হয়, ঘনত্ব কমে যায়। তো ঘনত্ব কমে যাওয়ার কারণে এই ওয়ার্ম মলিকুল গুলা, মানে নিচের যে গরম মলিকুল গুলো আছে সেগুলো উপরে চলে যায়, এবং উপরে ঠান্ডা মলিকুল গুলা নিচে চলে আসে। এইভাবে একটা সময় যায় এই পাত্রের সমস্ত তরল পদার্থ কি হয়ে যাবে? গরম হয়ে যাবে, বা তাপটা সমস্ত পাত্রের মধ্যে সঞ্চালিত হয়ে যাবে। এই যে যে প্রসেসটা, প্রসিডিওরটা, এটাকেই বলা হয় বেসিক্যালি কি স্যার? তাপ সঞ্চালনের পরিচলন প্রক্রিয়া। আশা করি ক্লিয়ার। এবং এই প্রক্রিয়াটা দেখা যায় কোন সকল পদার্থের ক্ষেত্রে? তরল এবং বায়বীয় পদার্থের ক্ষেত্রে। কঠিন পদার্থের ক্ষেত্রে কিন্তু আপনি পরিচলন প্রক্রিয়াটা দেখতে পারবেন না। তারপরে স্যার, এই পরিচলন প্রক্রিয়াটাকে আমরা কয়টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি স্যার? দুইটা ভাগে। একটা হচ্ছে স্বাভাবিক পরিচলন, একটা যদি বলি একটা হচ্ছে স্বাভাবিক পরিচলন, ন্যাচারাল, যেখানে আপনি কোনো ফোর্স অ্যাপ্লাই করতেছেন না। আরেকটা হচ্ছে বল প্রয়োগকৃত বা বল প্রয়োগকৃত পরিচলন, যেটা ফোর্স কনভেকশন। একটা হচ্ছে ন্যাচারাল, একটা হচ্ছে ফোর্স, মানে যেখানে আপনি বল প্রয়োগ করেন না, জাস্ট ঘনত্বের তারতম্যের কারণে এই যে কণাগুলোর উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানের দিকে যে গমনটা, এবং সর্বশেষে কি ঘটে? নিম্ন তাপমাত্রার বস্তুটাকে উচ্চ তাপমাত্রার বস্তুতে পরিণত করে বা নিম্ন তাপমাত্রার বস্তুকে উত্তপ্ত করে ফেলে। এই যে যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলা হয় স্বাভাবিক পরিচলন। আপনি যখন এখানে তাপ দিচ্ছেন, তাপ দেওয়ার কারণে আপনি কি এখান থেকে বাহির থেকে কোনো ধরনের বল প্রয়োগ করতেছেন না স্যার? শুধুমাত্র তাপ দেওয়ার কারণে এখানে একটা ঘনত্বের তারতম্য হচ্ছে। তো ঘনত্বের তারতম্যের মাধ্যমেই এই পুরো পানিটাই কি হচ্ছে স্যার? পুরো পানিটাই কি হচ্ছে? উত্তপ্ত হয়ে যাচ্ছে। প্রথমত নিচের পানি, তারপরে ধীরে ধীরে সমস্ত পাত্রে যে পানিটা আছে সেটা উত্তপ্ত হচ্ছে। তাহলে এই ঘনত্বের তারতম্যের মাধ্যমে এই যে তাপের যে সঞ্চালন বা প্রবাহ, এটাকেই বলা হয় ন্যাচারাল বা স্বাভাবিক পরিচলন, যেটাকে আমরা ন্যাচারাল কনভেকশন বলতে পারি। ঠিক আছে? আচ্ছা, আর বল প্রয়োগকৃত যে পরিচলনটা আছে, এটা বুঝতেই পারতেছি যে এটার মধ্যে ঠিকটা হিটটা ট্রান্সফার হবে, কণাগুলো স্থানান্তরিত হবে, বাট বাহির থেকে একটা ফোর্স অ্যাপ্লাই হবে। তাহলে বাহির থেকে ফোর্স অ্যাপ্লাই করে যে পরিচলন প্রক্রিয়াটা সংগঠিত করা হয়, সেটাকে আমরা বলতে পারি যে বল প্রয়োগকৃত পরিচলন বা ফোর্সড কনভেকশন। একটা এক্সাম্পল দেওয়া যাক। সাপোজ মনে করেন এটা হচ্ছে একটা পাইপলাইন, এটা হচ্ছে কি স্যার? একটা পাইপলাইন। সো আপনি কি করতেছেন? এই পাইপলাইনের মধ্য দিয়ে
উচ্চ চাপে একটা বল প্রয়োগ করে তাপটাকে এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করতেছেন, তখন আলটিমেটলি এই বিষয়টাকেই বলা হবে বল প্রয়োগকৃত পরিচালন। আমি আশা করি এই যে পরিচালনের যে দুইটা ক্যাটাগরি, এই দুইটা ক্যাটাগরি আপনারা খুব সুন্দর করে বুঝতে পারছেন। একটা হচ্ছে ন্যাচারাল আর একটা হচ্ছে বল প্রয়োগকৃত। তার মানে যেখানে বল প্রয়োগ করা হয় না, শুধুমাত্র ঘনত্বের কারণেই তাপটা প্রবাহিত হয় বা সঞ্চালিত হয়, সেটা হচ্ছে আমাদের ন্যাচারাল। আর যেটার মধ্যে আমাদের বল প্রয়োগ করতে হয়, বাহির থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়, সেটাকে আমরা কি বলতে পারি? বল প্রয়োগকৃত পরিচালন বা ফোর্সড কনভেকশন। তাহলে আমাদের পরিবহন শেষ, পরিচালনটাও শেষ। এখন বাকি আছে কোনটা? বিকিরণ। চলেন আমরা একটু বিকিরণ নিয়ে আলোচনা করি। সো এখানে খুব সুন্দর একটা ছবি দেখানো হয়েছে যে বিকিরণ, বাট এই পিকচারটা বিকিরণের এ টু জেড মিনিংটাকে বহন করে না। ঠিক আছে? তো বিকিরণ সংজ্ঞাটা যদি আমি ডেফিনেশনটা এ টু জেড দিতে চাই, তাহলে ডেফিনেশনটা হচ্ছে এরকম: যে প্রক্রিয়ায় তাপটা কোনো মাধ্যম ছাড়া এক স্থান থেকে অন্য স্থানে তাড়িৎচুম্বকীয় তরঙ্গ আকারে সঞ্চালিত হয়, সেই প্রক্রিয়াটাকে কি বলা হয়? বিকিরণ বা রেডিয়েশন। ঠিক আছে? যেমন সূর্য হতে, আপনি যদি এটাকে একটা সূর্য চিন্তা করেন, এটা সূর্য, তো সূর্য থেকে কি আসে? পৃথিবীতে তাপ আসে। এটা ধরেন পৃথিবী, ওকে? তো সূর্য থেকে পৃথিবীতে কি আসতেছে? তাপ আসতেছে, তাই না? সূর্য থেকে পৃথিবীতে কি আসতেছে স্যার? তাপ আসতেছে। এখন খেয়াল করেন, পৃথিবীর হয়তোবা বায়ুমণ্ডল আছে এবং এই বায়ুমণ্ডলের স্তরটা একটা ডিস্টেন্স পর্যন্ত, আপনি 500 কিলোমিটার বা 80 কিলোমিটার পর্যন্ত হয়তোবা বায়ুমণ্ডলের স্তর, সরি 15 কিলোমিটার পর্যন্ত, পৃথিবীর সারফেস থেকে 15 কিলোমিটার বা 20 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের সারফেস আছে বা একটা মাধ্যম আছে। এরপরে কি স্যার কোনো মাধ্যম আছে? কোনো জড় মাধ্যম আছে? না স্যার, কোনো জড় মাধ্যম নাই। তারপরেও সূর্য থেকে পৃথিবীতে তাপটা আসতেছে। কেমনে আসতেছে স্যার? মেইন রিজনটা কি? মেইন রিজনটা হচ্ছে এখানে কোনো মাধ্যম নাই, তখন কি করে? সূর্য থেকে তাপটা তাড়িৎচুম্বকীয় তরঙ্গ আকারে পৃথিবীতে এসে পৌঁছায়। তাহলে যে প্রক্রিয়ায় তাপটা এক স্থান থেকে আরেক স্থানে কোনো মাধ্যমের সাহায্য ছাড়াই, কোনো মাধ্যমের সাহায্য ছাড়াই তাড়িৎচুম্বকীয় তরঙ্গ আকারে সঞ্চালিত হয়, সেই প্রক্রিয়াটাকে বলা হয় বিকিরণ প্রক্রিয়া। মূলত সূর্য থেকে পৃথিবীতে যে তাপটা আসতেছে, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা বিকিরণ প্রক্রিয়া। এবং এইখানেও যেটা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমি কি করতেছি, শীতকাল আসতেছে আমাদের সামনে। সো শীতকাল আমরা কি করি? এরকম লাকড়ির চুলার আগুন ধরাই, তারপরে আমরা কি করি? আমাদের শীত নিবারের জন্য আমরা কি করি? তাপ লাগাই শরীরে, তাই না? উষ্ণ করার চেষ্টা করি। তাহলে এখান থেকে যে দেখেন, এখান থেকে তাপটা এই জায়গায় যে স্থানান্তরিত হইল, ঠিক আছে, এটাকে আপনি অন কাইন্ড অফ কি বলতে পারেন? রেডিয়েশন বা বিকিরণ প্রক্রিয়া বলতে পারেন, যদি এখানে একটা মাধ্যম আছে, বায়ু মাধ্যম বা একটা জড় মাধ্যম আমাদের আছে। এখন এখানে আরো কিছু কথা বলা যায় স্যার, এখানে আরো কিছু কথা বলা যায়। যেমন ধরেন, যখন এই যে বিকিরণটা, এই বিকিরণের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সামনে যদি কোনো একটা মাধ্যম পড়ে, কোন একটা মাধ্যম পড়ে, সেই মাধ্যমের বৈশিষ্ট্য অনুযায়ী সেখানে তিনটা ক্যাটাগরি ঘটতে পারে। যেমন এক নম্বর হচ্ছে প্রতিসরণ করতে পারে, প্রতিসরণ। তারপরে হচ্ছে প্রতিফলন করতে পারে, প্রতিফলন করতে পারে, এবং শোষণ করতে পারে। যেমন ধরেন, এই সূর্য থেকে তাপটা পৃথিবীতে আসতেছে, তাই না স্যার? তাপটা পৃথিবীতে আসতেছে। এখন আপনি এই জায়গায় একটা দর্পণ স্থাপন করে দিলেন, একটা দর্পণ স্থাপন করে দিলেন, ঠিক আছে? দর্পণ বা একটা আয়না স্থাপন করলেন। তখন কি হবে? এই যে তাপটা আয়নার মধ্যে বাধাপ্রাপ্ত হয়ে ঠিক এই পথে আবার ফিরে যাবে। তাহলে এখানে যে বিষয়টা দেখতে পেলেন, এটা কি হয়েছে স্যার? প্রতিফলন হয়েছে না? তাহলে বিকিরণের এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? প্রতিফলন পাচ্ছি। আবার এখানে যদি কোনো একটা স্থিতিস্থাপক মাধ্যম থাকতো, তখন হিটটা কি করতো? তাপটা প্রবেশ করতো। তো তাপটাই যে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমের যে প্রবেশ, সেটাকে তো আমরা কি বলি? প্রতিসরণ বলি। আর যদি এখানে কোনো একটা কালো পদার্থ বা কালো কিছু রাখতেন, কালো কোনো বস্তু একটা রেখে দিতেন, তাহলে কি করতো স্যার? সে তাপটা শোষণ করে ফেলতো। তাহলে মাধ্যমের উপর ভিত্তি করে, মাধ্যমের উপর ভিত্তি করে এই বিকিরণের এরকম তিনটা কাহিনী বা ঘটনা ঘটতে পারে: প্রতিসরণ, প্রতিফলন এবং হচ্ছে বিকিরণও শোষণও ঘটতে পারে। এই জন্য আমরা কিন্তু গরমের মধ্যে কালো কাপড়টা পরতে পারি না। তার কারণ হচ্ছে কি স্যার? গরমের মধ্যে যদি আমরা কালো কাপড় পরি, কি হবে স্যার? সেই ক্ষেত্রে আমরা গরম থেকে যে রেহাই পাওয়ার কথা, সে রেহাই না পেয়ে আমাদের কিন্তু
তাপ যে আরো বেশি মাত্রায় আমরা গরম ফিল করব, কারণ কালো যে কোনো কিছুই তাপ শোষণ করে, তাপ শোষণ করে আপনার শরীরকে আরো উত্তপ্ত করবে, গরম করবে, যার কারণে আপনার গরমের অনুভূতিটা আরো বাড়বে। বুঝাতে পারলাম? ওকে। তাহলে এই তাপ সঞ্চালনের যে তিনটা প্রসেস, পরিবহন, পরিচালন এবং বিকিরণ, আশা করি এটা পরীক্ষা আসলে আপনারা নিজেরাই লিখতে পারবেন। তবে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আছে, পরিবহন, পরিচালন এবং বিকিরণ, এই তিন আমাদের পার্থক্য লিখা। স্যার এটা তাহলে পার্থক্যটা শেখা প্রয়োজন না আমাদের? চলেন আমরা একটু পার্থক্যটা শিখে ফেলি। এই যে স্যার, এখন আমরা এই পার্থক্যটা একটু শেখার চেষ্টা করব। কার কার মধ্যে? কন্ডাকশন মানে পরিবহন, এন্ড দেন পরিচালন, এন্ড দেন সঞ্চালন, বা সরি সঞ্চালন বলতে এখানে আপনি বলতে পারেন বিকিরণ। ঠিক আছে, সঞ্চালনের পরিবর্তে এখানে আমি বিকিরণ কথাটা লিখে দেই, তাহলে আপনাদের সহজ হবে। বিকিরণ। ওকে, তাহলে যদি আমি একটু পার্থক্যগুলো বলে দিই, যেহেতু থিওরিটিক্যাল আলোচনা, আশা করি নিজেরাই পারা যাবে, একটু পড়লেই যথেষ্ট। মাধ্যমের প্রয়োজন হয়, এটা তো মাধ্যম লাগে, আমরা দেখে আসছি। পরিবহনে মাধ্যম লাগে, এটা তো মাধ্যম লাগে, বাট এটাতে কোনো মাধ্যম লাগে না, মাধ্যমের প্রয়োজন হয় না, কোনো জনমাধ্যমের প্রয়োজন নাই। তারপরে হচ্ছে মাধ্যম উত্তপ্ত হয়, যখন কোনো মাধ্যমের ভিতর দিয়ে তাপটা সঞ্চালিত হয় তখন সে পুরো মাধ্যমকে উত্তপ্ত করে ফেলে। সেম ভাবে এটাও একই কাজ করে, মাধ্যমটাকে উত্তপ্ত করে ফেলে। এটার মাধ্যমের প্রয়োজন নাই, তবে মাধ্যম থাকলেও সেটাকে সে খুব একটা উত্তপ্ত করে না। ওকে, এরপরে হচ্ছে কণাগুলোর স্থানচ্যুতি ঘটে না, আমরা জানি এই ক্ষেত্রে কম্পন ঘটে, কম্পনের মাধ্যমে এক স্থান থেকে আরেক স্থানে হিটটা ট্রান্সফার হয়। ওকে, এক স্থান থেকে আরেক স্থানে হিটটা ট্রান্সফার হয়। আর এই ক্ষেত্রে কণাগুলোর স্থানচ্যুতি ঘটে, কারণ এই যে ঘনত্বের কারণে এক স্থান থেকে অন্য আরেক স্থানে সরে যায়, আর এটা তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ আকারে কণাগুলো স্থানান্তরিত হয়, এটা আমি বলেই দিয়েছিলাম। তারপরে যে কোনো পথে তাপ সঞ্চালিত হয়, এটাও যে কোনো পথে, আর এই ক্ষেত্রে সরল রেখায় সঞ্চালিত হয়। বিকিরণের ক্ষেত্রে তাপটা সরল রেখায় সঞ্চালিত হয়, আমরা আলোর ক্ষেত্রে পড়ছি না, সবসময় সে সরল রেখার পথে চলবে। ওকে, এই কথাটাই। তারপর এটা একটা দৃঢ় পদ্ধতি, এটাও পরিবহনের চাইতে মোটামুটি একটু দ্রুত পদ্ধতি। আর এটা হচ্ছে সব আলুর যে ব্যাগটা আছে স্যার, আলুর যে একটা ব্যাগ আছে না, 3 × 10⁸, আলুর যে ব্যাগে চলে শূন্য মাধ্যমে 3 × 10⁸ ms−1, এই বেগে তাপটা সঞ্চালিত হয়। আর কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা এই সঞ্চালন পদ্ধতি দেখতে পাই, তরল এবং বায়বীয় পদার্থের ক্ষেত্রে এটা আমরা দেখতে পাই, এবং এটা হচ্ছে শূন্য মাধ্যম এবং বায়বীয় পদার্থের ক্ষেত্রে এই বিকিরণ পদ্ধতিটা আমরা দেখতে পাই। তাহলে এই যে আমার কথাগুলোর মাধ্যমে আপনি কিন্তু এই সম্পূর্ণ বিষয়টা শেষ। এখন আপনার কিন্তু এটা মুখস্থ করার প্রয়োজন না, আপনি জাস্ট নিজে থেকে এই বিষয়গুলা লিখতে পারবেন, তাই না স্যার? ওকে, পরবর্তী টপিক আমাদের তাপ সঞ্চালন গুণাঙ্ক। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, এবং এটাই আমরা যখন পড়তে চাই, তাপ সঞ্চালন গুণাঙ্ক, এটা পড়তে গেলেই স্যার আমাদের মাথায় বাড়ি চলে আসে। কি টপিক এটা স্যার? তাপ সঞ্চালন গুণাঙ্ক আবার কি? এখন আমরা দুইটা টপিক নিয়ে খুব সুন্দর করে আলোচনা করব, একটা হচ্ছে তাপ সঞ্চালন গুণাঙ্ক, আর একটা হচ্ছে সার্বিক তাপ সঞ্চালন গুণাঙ্ক। ওকে, প্রথমত একটু খেয়াল করেন, আমরা যদি তাপ সঞ্চালন গুণাঙ্ক এটা যদি বুঝতে চাই, প্রথমত আপনাকে এই ইকুয়েশনটা একটু ভালো করে বুঝতে হবে। আমি সাপোজ মনে করি এখানে দুইটা পৃষ্ঠ নিচ্ছি, হ্যাঁ, এটা একটা পৃষ্ঠ, এটা হচ্ছে আরেকটা পৃষ্ঠ। এই দুইটা পৃষ্ঠের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ। ঠিক আছে, দুইটারই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ। ওকে, এটা টেম্পারেচার হচ্ছে T1, এটা টেম্পারেচার হচ্ছে T2। এখন এটা যদি হাই টেম্পারেচার একটা বস্তু হয়, এটা যদি আমাদের লো টেম্পারেচার একটা বস্তু হয়, তাহলে আমরা জানি তাপটা উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুর দিকে প্রবাহিত হয়। সেই ক্ষেত্রে তাপ সঞ্চালনের হার বা তাপ প্রবাহিত হওয়ার হারটা যদি কিউ হয়, ঠিক আছে, তাপ প্রবাহের হারটাকে আমরা যদি কিউ চিন্তা করি, তাহলে কিউ সমান আপনি এই রাশিমালাটা লিখতে পারেন, কিউ ইজ ইকুয়াল টু KA ইনটু T1 মাইনাস T2, এই কথাটা আপনি লিখতে পারেন। এখন কথা হচ্ছে স্যার, কিউ মানে তাপ প্রবাহের হার, আপনি এখানে বলতেছেন মানে যতটুকু একক সময় যতটুকু তাপটা প্রবাহিত হয়েছে, এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর T1 মানে আপনার এটার তাপমাত্রা চিন্তা করছেন, T2 মানে এটার তাপমাত্রাকে চিন্তা করছেন। তাহলে কেটা কি? এই যে কেটা আছে না স্যার, এই কেকেই বলা হয় তাপ সঞ্চালন গুণাঙ্ক, যেটাকে আমরা এখানে কে দ্বারা প্রকাশ করতেছি। কথা বুঝাইতে পারলাম? আচ্ছা, তাহলে এই যে এখন আপনি যদি এখান থেকে একটু লেখার চেষ্টা করেন, কে সমান সমান, দেখেন তো আমি কি লিখতে পারি এখানে। দেখেন, আমি যদি কেটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে এখানে এরকম ভাবে লেখা যায় কিউ ডিভাইডেড বাই
কিউ ডিভাইডেড বাই এ ইন্টু T1 মাইনাস T2। এরকম ভাবে লেখা যায় না স্যার? এরকম ভাবে লেখা যায় কিনা একটু বলেন, যে K ইজ ইকুয়াল টু A ইন্টু T1 মাইনাস T2। তাহলে এখন এটা থেকেই এই যে লাইনটা আছে স্যার, এই লাইন থেকে আপনি সংজ্ঞাটা বা ডেফিনেশনটা দিতে পারেন। তাহলে কেমনে আমরা ডেফিনেশনটা দিব? নিচে কি আছে স্যার? এ। তাহলে এর দ্বারা কি বোঝায়? ক্ষেত্রফল। তাহলে একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট। এবং এই ক্ষেত্রে আপনি এই যে পৃষ্ঠগুলো আছে, এই পৃষ্ঠগুলোর পুরুত্বের কথাটাও বলতে পারেন, যে একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং পুরুত্ব বিশিষ্ট কোন ক্ষেত্রে যদি দুইটা পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্য 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 ডিগ্রি কেলভিন হয়, সেই ক্ষেত্রে দুইটা বস্তুর মধ্যে যতটুকু তাপ সঞ্চালিত হয় বা প্রবাহিত হয় সেটাকেই তাপ সঞ্চালন গুণাঙ্ক বা কে বলা হয়। আমি আবার বলতেছি, একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট এবং একক পুরুত্ব বিশিষ্ট দুইটা প্রস্থচ্ছেদের মধ্যে তাপমাত্রার পার্থক্য যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 1 ডিগ্রি কেলভিন হয়, তাহলে যে পরিমাণ তাপ প্রবাহিত হয় তাকেই বলা হয় তাপ সঞ্চালন গুণাঙ্ক, যেটাকে আমরা কে দ্বারা প্রকাশ করি। তাহলে এই কেকেই মূলত বলা হয় তাপ সঞ্চালন গুণাঙ্ক বা হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট। আর সার্বিক যে তাপ সঞ্চালন গুণাঙ্কের কথা বললাম, সার্বিক তাপ সঞ্চালন গুণাঙ্ক, এটাকে বেসিক্যালি আমরা ইউ দ্বারা প্রকাশ করি। সার্বিক তাপ সঞ্চালন গুণাঙ্ক এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি স্যার? ইউ দ্বারা প্রকাশ করতেছি। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা কনস্ট্যান্ট, সেটা একটা সার্বিক সিস্টেম নিয়ে আলোচনা করে। ঠিক আছে, যদি একটা সার্বিক সিস্টেমের ক্ষেত্রে তাপ সঞ্চালনের গুণাঙ্কের কথা বলেন, তাহলে সেটা হবে সার্বিক তাপ সঞ্চালন গুণাঙ্ক, যেটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করতেছি। ওকে, আচ্ছা, এখন আমরা এখানে একটা রাশিমালা বের করার চেষ্টা করব। প্রতিপাদন করার চেষ্টা করব। ওকে, এখন আমরা এই জায়গায় একটা রাশিমালা বের করার চেষ্টা করব। ওকে, যেমন ধরেন স্যার, আমি যদি এখানে দুইটা পৃষ্ঠ চিন্তা করি, এটা মনে করেন, আচ্ছা, এটা একটা বস্তু, এই বস্তুটার পুরুত্ব আমি চিন্তা করলাম x। ওকে, আর এই পাশে বায়ু মাধ্যম আছে, ঠিক আছে, বা বায়ুর একটা স্তর আছে। সেম ভাবে এই পাশেও বায়ুর কি আছে? একটা স্তর আছে। এটাও এখানে একটা বায়ুর স্তর আছে। এই স্তরটাকে আমরা এ অংশ চিন্তা করলাম এবং এটা হচ্ছে আমাদের বি অংশ। আর এক্সটা হচ্ছে কি? এই যে বস্তু, এই বস্তুটার পুরুত্ব। এবং এই ক্ষেত্রে আমরা এই বস্তুটার যে পৃষ্ঠ আছে, সেই পৃষ্ঠের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে আমরা এ দ্বারা ইন্ডিকেট করতেছি। তাহলে খেয়াল করেন, এখন এই পাশের এ অংশের এই পাশের আমরা যদি টেম্পারেচারকে বলি টি এ, এবং এই যে পৃষ্ঠটা আছে, এই পৃষ্ঠের এই পাশে টেম্পারেচারটা যদি T1 হয়, ধরেন তাপমাত্রাটা কি হবে? এইটা থেকে এই পৃষ্ঠে যাবে, তারপরে এই পৃষ্ঠে যাবে, তারপরে এখান থেকে এই পৃষ্ঠে যাবে। তাই তো বিষয়টা, তাপটা যদি প্রবাহিত হয় বা সঞ্চালিত হয়, প্রথমত এই এ বায়ুস্তর থেকে T1 পৃষ্ঠে প্রবেশ করবে, তারপরে এই T1 থেকে এই বি পৃষ্ঠ পর্যন্ত যাবে, পরে এখান থেকে আবার এই বি বায়ুস্তরে প্রবেশ করবে, তাই না? এটাই হচ্ছে মূলত তাপ সঞ্চালনের যদি আমি কথা বলি সেটা। সো এই 2 নম্বর পৃষ্ঠের টেম্পারেচারটাকে আমি T2 বললাম, এবং এই পৃষ্ঠের টেম্পারেচারটাকে আমরা যদি TB দ্বারা প্রকাশ করি, এবং এই যে আমাদের এ স্তরটা আছে এই পাশের, এটাকে আমি 1 নম্বর পৃষ্ঠ, এটা 2 নম্বর বলি, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। এবং এই ক্ষেত্রে আমরা যদি এটার যে তাপ সঞ্চালন গুণাঙ্ক, সেটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করলাম, এই পাশের তাপ সঞ্চালন গুণাঙ্ককে আমরা HV দ্বারা প্রকাশ করলাম। এখন যদি আমি বলি যে এই বায়ুস্তর থেকে এই T1 পৃষ্ঠে বা T1 টেম্পারেচারের পৃষ্ঠে যদি কিউ পরিমাণ তাপটা প্রবাহিত হয়, তাহলে তাপ প্রবাহের হার অনুসারে বা সূত্র অনুসারে আমি কি বলতে পারি? তাহলে এই এ বায়ুস্তর থেকে এই অংশের মধ্যে তাপ প্রবাহের হার TA থেকে T1 এ, T1 টেম্পারেচারের বস্তুতে তাপ প্রবাহের হার, তাপ প্রবাহের
হার কিউ সমান সমান এইচ এ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কত ধরছি স্যার? এ ধরছি না বলেন? তাহলে এইচ এ ইনটু এ। তারপর টেম্পারেচারের পার্থক্যটা খেয়াল করেন। এখানে টেম্পারেচারের পার্থক্য, টেম্পারেচার কত? টি এ, এখানে টেম্পারেচারটা কত? টি ওয়ান। তাহলে এই পার্থক্যের উপর ডিপেন্ড করবে। সুতরাং এখানে পার্থক্যটা কত হচ্ছে? টি এ মাইনাস টি ওয়ান, এটা দিলেন। আচ্ছা, এখান থেকে তাপপ্রবাহের হার। ওকে, তাহলে আমরা কিউ সমান কিন্তু এরকম একটা লাইন পাই কিনা স্যার বলেন? সো এটা থেকে দেখেন তো, আমি যদি বলি যে টি এ মাইনাস টি ওয়ান সমান কত লেখা যায়, দেখেন তো স্যার আমরা এরকম লিখতে পারি কিনা। তাহলে এখানে কি লেখা যাবে বলেন তো স্যার? কিউ ডিভাইডেড বাই এইচ এ ইনটু এ, এরকম লেখা যাবে না? তাহলে এটা হচ্ছে আমার 1 নম্বর ইকুয়েশন। এরপরে স্যার এখন তাপটা এই টি1 পৃষ্ঠে আসছে, এখানে আসছে। এখন এই টি1 থেকে যদি টি2 তে কি পরিমাণ তাপটা প্রবাহিত হয়, সেই ক্ষেত্রে আমরা তাপ প্রবাহের হারের যে সূত্রটা পড়ে আসছি, সেই সূত্র অনুসারে কি লেখা যাবে? তাহলে এখন আমরা কোথা থেকে কোথা কল্পনা করতেছি? টি1 থেকে টি2 তে যাবে, সেই ক্ষেত্রে তাপ প্রবাহের হার, প্রবাহের হার। ওকে, কি লেখা যাচ্ছে? কিউ সমান সমান কে এ টি ওয়ান মাইনাস টি টু ডিভাইডেড বাই এটার পুরুত্ব বা ডিস্টেন্স আমরা কত চিন্তা করছি? এক্স, ঠিক আছে না? তাহলে এই ক্ষেত্রে ডিস্টেন্স দ্বারা আমাদের ভাগ হবে, কেননা এই যে ডিস্টেন্স, এটার যে পুরুত্ব বা ডিস্টেন্সটা আমরা কত চিন্তা করছি? এক্স, এই জন্য এক্স দ্বারা আমাদের ভাগ করতে হয়। এটা আমরা আগে থেকে হয়তো বা অনেকেই জানি। তাহলে এই ক্ষেত্রে দেখেন তো স্যার, আমি যদি বলি যে টি1 মাইনাস টি2 সমান কত লেখা যাবে? আর গুণন করেন এই জায়গায়, যদি একবার না বুঝেন তাহলে আলাদা করে লিখে দেই। কে এ টি1 মাইনাস টি2 সমান সমান কিউ এক্স। ওকে, এর পরবর্তীতে কি লেখা যাবে স্যার এই জায়গায়? টি1 মাইনাস টি2 সমান সমান কিউ এক্স ডিভাইডেড বাই কে এ, কিউ এক্স ডিভাইডেড বাই কে এ। ওকে, এটা ধরেন আমাদের 2 নম্বর সমীকরণ বা 2 নং ইকুয়েশন। আচ্ছা, এর পরবর্তীতে স্যার, এর পরবর্তীতে কি লিখবো আমরা? তাহলে প্রথমত গেল কোথা থেকে কোথা পর্যন্ত স্যার? দেখেন, প্রথমত আমি চিন্তা করছি টি এ থেকে টি ওয়ান, তারপরে টি ওয়ান থেকে টি টু, এখন কোথায় যাবে? টি টু থেকে টিবি পর্যন্ত, টি টু থেকে টিবি পর্যন্ত, ঠিক আছে? টি টু থেকে টিবি পর্যন্ত, তাই না স্যার? আচ্ছা, পরবর্তীতে স্যার এখন আমি কি চিন্তা করব? যে টি2 থেকে টিবিতে তাপের যে স্থানান্তর বা তাপ প্রবাহের যে হারটা আছে, সেটা আমি একটু চিন্তা করি। টি2 থেকে যদি টিবিতে তাপ প্রবাহের হার, তাপ প্রবাহের হার সেম একই সূত্র, কিউ ইজ ইকুয়াল টু এইচ বি ইনটু এ টি2 মাইনাস টিবি। এই ক্ষেত্রে দেখেন তো আমাদের, এই ক্ষেত্রে দেখেন তো স্যার, এই ক্ষেত্রে দেখেন তো এই টি2 মাইনাস টিবি সমান কি আসে? টি2 মাইনাস টিবি সমান সমান আমাদের আসে স্যার কিউ ডিভাইডেড বাই এইচ বি ইনটু এ। এটা হচ্ছে স্যার আমাদের 3 নং সমীকরণ। এখন আমি যদি এই তিনটাকে একটু যোগ করি তাহলে কি আসে? তিনটাকে এখন আমি একটু যোগ করব স্যার, 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার, তিনটাকে আমি কি করব স্যার? যোগ করে পাই। চলেন আমরা একটু যোগ করি। 1 যোগ 2 যোগ 3 হতে পাই। ওকে, সো দেখেন তাহলে আমাদের 1 নং সমীকরণ কিন্তু ছিল স্যার এই যে এটা ছিল না স্যার? লিখলাম টি এ মাইনাস টি ওয়ান। ওকে, এরপরে বাম পাশে এখানে কি আছে? 2 নম্বর সমীকরণে টি1 মাইনাস টি2, তাহলে প্লাস টি1 মাইনাস টি2, তারপরে প্লাস এখানে কি আছে? টি2 মাইনাস টিভি, টি2 মাইনাস টিভি ইজ ইকুয়াল টু, তারপর ডান পাশের অংশগুলো লিখেন। এখানে কি আছে? কিউ ডিভাইডেড বাই এসি ইনটু এ, কিউ ডিভাইডেড বাই এসি ইনটু এ। ওকে, প্লাস
প্লাস এইখানে কি আছে qx ডিভাইডেড বাই qx ডিভাইডেড বাই ka, qx ডিভাইডেড বাই k। এরপরে কি আছে সর্বশেষটার মধ্যে q ডিভাইডেড বাই hba। ওকে, q ডিভাইডেড বাই hba। এখন দেখেন স্যার এটা মাইনাস এটা প্লাস, এটা মাইনাস এটা প্লাস, কে কাটাকাটি করলে আমাদের এই জায়গায় থাকতেছে TA মাইনাস টিভি, মানে দুইটা পৃষ্ঠের বা দুইটা স্তরের তাপমাত্রার পার্থক্য সমান সমান কি থাকে স্যার q বাই h ইনটু a প্লাস qx ডিভাইডেড বাই k ইনটু a, আর 3 নাম্বার যেটা থাকে। বুঝাইতে পারলাম? তাহলে আমরা কিন্তু এখানে কি পাচ্ছি, এই অংশটা পাচ্ছি, এই যে অংশটা। ওকে, এই অংশটা পাচ্ছি, তাই না? এখন চলেন স্যার, সো আমরা কি পাইলাম স্যার, এরকম পাইছি TA মাইনাস টিভি সমান সমান q ডিভাইডেড বাই HA ইনটু a প্লাস qx ডিভাইডেড বাই KA প্লাস q ডিভাইডেড বাই HB ইনটু a। স্যার এই সবগুলা থেকে একটা বিষয় কমন নেওয়া যায়, কমন নেওয়া যায় না? কি কমন নেওয়া যায় স্যার বলেন তো? আমি যদি q বাই a কমন নেই তাহলে কি থাকবে, এখানে থাকবে 1 বাই HA, থাকবে না? আর এখানে কি থাকতেছে আমাদের x বাই k, এখানে থাকতেছে 1 বাই HB। তাহলে দুইটা স্তরের মধ্যে তাপমাত্রার পার্থক্য বের করার যে ইকুয়েশন বা ফর্মুলা, সেটা আমরা এটা লিখতে পারি। দুইটা স্তরের মধ্যে তাপমাত্রার পার্থক্যের ক্ষেত্রে আমরা এই ইকুয়েশন বা এই সমীকরণটা লিখতে পারি। ওকে, তাহলে এখানে আমরা এরকম যদি কিউটাকে আপনি এই পাশে নিয়ে আসেন, এখানে আর গুণ করলে আপনি নিজেই বলতে পারবেন এটা আর গুণ করে আমরা কিউটাকে এই পাশে নিয়ে আসি, সেক্ষেত্রে এটা উপরে যাবে, মানে a ইনটু TA মাইনাস টিভি, আর নিচে থাকবে 1 বাই HA প্লাস x বাই k প্লাস 1 বাই HB। তাহলে k সমান u সমান কিন্তু আপনি এই সমীকরণটা বলতে পারেন, তাপমাত্রার পার্থক্যের জন্য আপনি এটা বলতে পারেন। আর হচ্ছে যদি তাপমাত্রা প্রবাহের হার বের করতে চান তখন আপনি এই ইকুয়েশনটা ব্যবহার করতে পারেন। ওকে, এর পরবর্তীতে স্যার আরেকটা কাজ করা যায়, যেমন আমরা যদি দুইটা পৃষ্ঠের মধ্যে যে সার্বিক তাপ সঞ্চালন গুণাঙ্ক ইউ ব্যবহার করে যদি সূত্রটা লিখতে চাই, সেই ক্ষেত্রে আমাদের তাপ প্রবাহের হার কিউ সমান সমান UA ইনটু TA মাইনাস টিভি। ঠিক আছে, এই সূত্রটা লেখা যায়। তাহলে এখন আপনি যদি এই জায়গার মধ্যে কিউ এর যে মানটা আছে যদি এই জায়গায় বসায় দেন, কিউ সমান কত আসে স্যার? এই যে এটা আসে না? আমরা যদি সামগ্রিক তাপ সঞ্চালন গুণাঙ্ক নিয়ে চিন্তা করি তাহলে কিউ এর মানটা এখানে বসান, কত বসাইতে পারি? UA TA মাইনাস টিভি সমান সমান A ইনটু TA মাইনাস টিভি ডিভাইডেড বাই 1 বাই HA প্লাস x বাই k প্লাস 1 বাই HB। ঠিক আছে, কাটাকাটি করে ফেলেন, এ আর এ আপনি কাটতে পারেন, এইটার এটা আপনি কাটতে পারেন। টোটাল যদি সবকিছু কেটে দেন তখন দেখেন তো আলটিমেটলি আপনার সার্বিক তাপ সঞ্চালন গুণাঙ্ক ইউ সমান কি আসে? ইউ সমান এরকম আসবে না, 1 ডিভাইডেড বাই 1 বাই HA প্লাস x বাই k প্লাস 1 বাই HB। আসে কিনা বলেন স্যার? তাহলে এটা হচ্ছে সার্বিক তাপ সঞ্চালন গুণাঙ্ক বের করার একটা ফর্মুলা। তাহলে একই সাথে কিন্তু আমরা এখানে অনেকগুলা ফর্মুলা কিন্তু স্যার বের করে দিলাম। একই সাথে আমরা এখানে অনেকগুলা তাপ সঞ্চালন গুণাঙ্কের যে ফর্মুলাগুলো আছে, আপনি কিউ বের করার, তাপমাত্রার পার্থক্য কিউ বের করার আমরা এই সূত্র পেলাম, আবার সার্বিক তাপ সঞ্চালন গুণাঙ্ক বের করার আরেকটা সূত্র পেলাম। এবং এই সূত্রগুলো আমরা কখন অ্যাপ্লাই করব? বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্মের ক্ষেত্রে আমরা এই সূত্রগুলো ব্যবহার করতে পারি। আবার পরীক্ষার মধ্যে বলতে পারে প্রমাণ করো যে সার্বিক তাপ সঞ্চালন গুণাঙ্ক ইউ সমান এইটা, তখন কিন্তু আমাদের প্রমাণ করে দিতে হবে। আশা করি আমরা সবাই এই বিষয়টা বুঝতে পারছি। ওকে, চলেন এখন আমরা পরবর্তী টপিকে যাই। আমরা যদি শর্টকাটে এই বিষয়টাকে অ্যানালাইসিস করতে চাই যে আসলে LMTD এই বিষয়টা কি, বা লগারিদমিক মিন টেম্পারেচার ডিফারেন্স, এটা বলতে আমরা কি বোঝাই? হিট এক্সচেঞ্জারের বা তাপীয় বিনিময়ের যে দুইটা প্রান্ত আছে,
মনে করেন এটা হচ্ছে একটা এই দুইটা অংশের মধ্যে তাপীয় বিনিময় ঘটতেছে, হিট এক্সচেঞ্জ হচ্ছে। এটা এ প্রান্ত, এটা হচ্ছে বি প্রান্ত। এখানে কি হচ্ছে? তাপ এক্সচেঞ্জ হচ্ছে। তাহলে তাপ যদি এক্সচেঞ্জ হয়, তাহলে এখানে আমি কয়টা প্রান্ত চিন্তা করতেছি? দুইটা প্রান্ত চিন্তা করতেছি। ওকে, এখানে আমি কয়টা প্রান্ত চিন্তা করতেছি? দুইটা। এই দুইটা প্রান্তের এ প্রান্ত বলেন কিংবা বি প্রান্ত বলেন, এখানে একই সাথে আপনার কি আছে স্যার? একই সাথে কি আছে? আহ নিম্ন তাপমাত্রা এবং উচ্চ তাপমাত্রা দুইটাই আছে, মানে ঠান্ডা এবং গরম। আমি যদি সোজা বাংলা ভাষায় বলি, ঠান্ডা এবং গরম, মানে উচ্চ তাপমাত্রা এবং নিম্ন তাপমাত্রা দুইটা টেম্পারেচার আপনি এখানে পাবেন। সেম ভাবে যদি এখানে হিট এক্সচেঞ্জ হয়, তাহলে এই ক্ষেত্রে আপনি হাই টেম্পারেচার পাবেন এখানে, এবং কি পাবেন স্যার? লো টেম্পারেচার এখানে পাবেন। তাহলে আমি যদি এখানে হিট এক্সচেঞ্জ হয়, তাহলে হিট এক্সচেঞ্জারের এই প্রান্তে আমি কি পাচ্ছি? হাই টেম্পারেচার এবং লো টেম্পারেচার পাচ্ছি। তাহলে এই প্রান্তে কি বলেন তো স্যার? তাপমাত্রার একটা পার্থক্য থাকবে না? থাকবে কিনা? অবভিয়াসলি এই প্রান্তে আমাদের তাপমাত্রার একটা পার্থক্য থাকবে। সিমিলারলি যেহেতু এখানে হাই টেম্পারেচার লো টেম্পারেচার দুইটা বিষয় আছে, তাহলে এই ক্ষেত্রেও আপনি যদি দুইটা বিয়োগ করেন, তাহলে এই ক্ষেত্রে আপনি কি পাবেন? তাপমাত্রার একটা পার্থক্য পাবেন। তাহলে এই যে হিট এক্সচেঞ্জারের ক্ষেত্রে প্রতিটা প্রান্তে, প্রত্যেকটা প্রান্তেই তাপমাত্রার পার্থক্যের যে গড় লগারিদম, সেটাকেই বলা হয় লগারিদমিক গড় তাপমাত্রার পার্থক্য বা এলএমটিডি। এবং এই এলএমটিডি বের করার যে সূত্রটা আছে স্যার, এলএমটিডি এটা বের করার যে সূত্রটা আছে সেটা হচ্ছে এরকম: ডেল টি ওয়ান মাইনাস ডেল টি টু ডিভাইডেড বাই লন ডেল টি ওয়ান ডিভাইডেড বাই লন ডেল টি টু। এটা হচ্ছে এলএমটিডি বের করার ফর্মুলা। কথা বুঝাইতে পারলাম? তাহলে আবার একটু বলি, হিট এক্সচেঞ্জারের ক্ষেত্রে প্রত্যেকটা প্রান্তে আপনি তাপমাত্রার যে ডিফারেন্স বা পার্থক্যটা পাবেন। এই যে এই প্রান্তের তাপমাত্রার পার্থক্য হচ্ছে ডেল টি ওয়ান, এই প্রান্তের তাপমাত্রার পার্থক্য হচ্ছে কত? ডেল টি টু। এটা যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের এলএমটিডিটা হবে কত স্যার? ডেল টি ওয়ান মাইনাস ডেল টি টু ডিভাইডেড বাই লন ডেল টি ওয়ান ডিভাইডেড বাই ডেল টি টু। এটা হচ্ছে এলএমটিডি বের করার একটা সূত্র। এটা সূত্রটা আসতে পারে বা বলতে পারে আপনাকে যে এলএমটিডি বলতে তুমি কি বোঝো, তখন আপনি জাস্ট এইভাবে একটু জাস্ট ব্যাখ্যা করে দিবেন, আশা করি হয়ে যাবে। ওকে, চলেন এখন আমরা স্যার একটা ম্যাথমেটিক্যাল টার্ম সমাধান করি। এখানে দেখেন কি কি কথা বলছে, আমরা এই ম্যাথের ডাকটা পড়ি, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ এই অধ্যায়ের। যে একটা 200 মিলিমিটার পুরুত্বের তৈরি ফার্নেস ওয়াল, যার তাপ পরিবহন গুণাঙ্ক এত, তাপ পরিবহন গুণাঙ্কের মান কে এর মান দেওয়া আছে। আচ্ছা, দেওয়ালটির ভিতরে ও বাহিরে গড় তাপমাত্রা যথাক্রমে 350 ডিগ্রি এবং হচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি গ্যাস এবং বায়ু ফিল্ম সহক যথাক্রমে এত এবং এত হয়, তাহলে 2.5 বর্গমিটার ক্ষেত্রফলে দেওয়ালটির তাপ সঞ্চালনের হার নির্ণয় করো। তাপ সঞ্চালনের হার নির্ণয় করতে বলছে। এখন কথা হচ্ছে, তাপ সঞ্চালনের হার কিউ বের করার সূত্রটা কি ছিল মনে আছে স্যার? মনে আছে? আমি একটু মনে করাই দিই। আপনারা দেখেন, এই যে আমরা পড়ে আসছিলাম, দেখেন তো, তাপ সঞ্চালনের হার কিউ সমান বের করার এই সূত্রটা আমরা পড়ছি। এই যে কিউ সমান a ইনটু টি এ মাইনাস টিভি ডিভাইডেড বাই 1 বাই এইচ এ প্লাস এক্স বাই কে প্লাস 1 বাই এইচ বি। পড়েছি এই সূত্র? জাস্ট প্রথমেই লিখেন যে আমরা জানি লিখে, এই সূত্রটা লিখে দেন, a ইনটু টি এ মাইনাস টিভি। ওকে, সরাসরি। তারপরে নিচে কি আসে স্যার? 1 বাই এইচ এ প্লাস 1 বাই এক্স বাই কে প্লাস 1 বাই এইচ বি। সূত্র লিখলাম আমরা জানি বলে, এই সূত্রটা আমি লিখে দিব। তারপরে মানগুলা জাস্ট লিখেন, মানগুলা জাস্ট লিখেন। এর মান দেওয়া আছে স্যার, দেখেন কত বর্গ মিটার? এত বর্গ মিটার। তার মানে এর সমান হচ্ছে 2.5 মিটার স্কয়ার। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা দেওয়া আছে। ওকে, তারপরে যে বায়োফিল্ম সহক দেওয়া আছে না স্যার, একটা কত 58, তাহলে এটা আমরা এইচ এর সমান মনে করি 58, ঠিক আছে। আর এইচ ভি এর সমান মনে করি স্যার 11.63। তারপরে হচ্ছে তাপ পরিবহন গুণাঙ্ক কে এর মান সমান কত দেওয়া আছে? 1.45 ওয়েবার মিটার কেলভিন।
তারপরে পুরুত্ব দেওয়া আছে স্যার, দেখেন পুরুত্বটা কত, 200 মিলিমিটার পুরুত্ব। তাহলে x সমান কত, 200 মিলিমিটার। স্যার এটাকে মিটারে কনভার্ট করলে কত হবে, মিটারে যদি কনভার্ট করেন 100 দ্বারা ভাগ, 1000 দ্বারা ভাগ দিবেন, তাহলে 0.2 মিটার চলে আসবে। আর কি থাকলো, টেম্পারেচার, তার মানে টি এর মান হচ্ছে এই যে এটা স্যার 350 ডিগ্রি। তাহলে টি এর সমান কত স্যার আমাদের 350। এখন এই 350 লিখলে কিন্তু স্যার এই জায়গায় হবে না, এটাকে কেলভিনে কনভার্ট করতে হবে। তাহলে এটার সাথে 273 যোগ করলেই সেটা চলে যাবে কিসে স্যার, কেলভিন স্কেলে। কত আসে স্যার, 3 7 5 12 2, হাতে রইল কত 1, 6 আসে এখানে, তাই না? আমরা 623 কেলভিন। সিমিলারলি আপনি টিভিটাও বের করেন, টিভি, তাহলে টিভি কত 40, এর সাথে 273 যোগ করেন, কত আসে স্যার, আমাদের আসে হচ্ছে 313 কেলভিন। সবগুলোর মান পেয়ে গেছেন, এখন জাস্ট বসায়া এই জায়গায় ক্যালকুলেশন করেন, আপনার অঙ্কটা হয়ে গেছে। এ মানে হচ্ছে 2.5, টি এর মানে কত 623 মাইনাস 313। এখানে এটাকে কেলভিনে না কনভার্ট করলে হবে, কারণ পার্থক্যের ক্ষেত্রে কেলভিনেও যা পাবেন সেলসিয়াসের ক্ষেত্রে আপনি তাই পাবেন। সো কনভার্ট ডাজ নট নিডেড, ঠিক আছে? এই ক্ষেত্রে আপনার নাও প্রয়োজন হতে পারে। 1/h এ কত স্যার 58 প্লাস x হচ্ছে 0.2, আর k এর মান কত স্যার লেখা আছে দেখেন 1.45 প্লাস, তারপরে 1/hb এর মানটা কত 11.63। স্যার আমার কাছে ক্যালকুলেশন নাই, ক্যালকুলেটরটা নাই, থাকলে আমি পুরোটাই করে দিতাম। এখন আপনি জাস্ট মনের মতো করে এই জায়গায় ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করার পর আপনার যা আসবে সেটাই হচ্ছে এই ম্যাথের আনসার। তাহলে একই ক্লাসে আমাদের এই টোটাল অধ্যায়টাই শেষ। সো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অপারেশন 2, এটার প্রত্যেকটা অধ্যায় আমি আগেই বলেছি তুলনামূলক একটু জটিল। সো এই জটিল অধ্যায়গুলা আমরা খুব সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, যাতে প্রত্যেকটা টপিক আমরা খুব সুন্দর করে বুঝতে পারি। তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত থাকুক, ইনশাআল্লাহ সামনে কোনো একটা ক্লাসে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন একটা টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।